জুলাই গণ অভ্যুত্থান ও তৎপরবর্তী অন্তর্বর্তীকালীন সরকার, এটা নিয়ে তো সারা দেশেই মোটামুটি অনেক আলোচনা হচ্ছে। কিন্তু একটা গণ অভ্যুত্থান পরবর্তী সময় আসলে কি হয়, মানে গণ অভ্যুত্থানের আগে যখন আমরা বলছিলাম যে ফ্যাসিস্ট রাষ্ট্র ব্যবস্থার বিলোপ এবং রেডিক্যাল ট্রান্সফরমেশনের কথা বলছিলাম, গণ অভ্যুত্থানের পরে আমরা যে বিষয়টাকে ইঙ্গিত করছিলাম যে গণ অভ্যুত্থানের পরে বিপ্লব সংগঠিত হবে। গণ অভ্যুত্থান বিপ্লব না। গণ অভ্যুত্থান এবং বিপ্লবের মধ্যে এই পার্থক্যগুলো করা উচিত। 1969-এ গণ অভ্যুত্থান হয়েছে, দেন 1971 একটা বিপ্লব হয়েছে। এটাকে বিপ্লব বলছিলেন তালুকদার মনিরুজ্জামান, যে দ্য বাংলাদেশ রেভলিউশন। আপনার সাউথ কোরিয়াতে 1980 একটা গুয়াংজু একটা রেভলিউশন হয়েছে, মাস আপরাইজিং, স্টুডেন্টদের লিডার মধ্যে দিয়ে। ওটার মধ্য দিয়ে সাউথ কোরিয়ার কোনো রিফরমেশন ঘটে নাই। তাদের এই রিফরমেশন আনতে আরো 7 বছর অপেক্ষা করতে হয়েছে। 7 বছরের পরে 1987-এ সেখানে আবার আরেকটা মাস আপরাইজিং হয়, স্টুডেন্ট এবং পিপলসের অ্যালায়েন্সের মধ্য দিয়ে। তো আমরা এখন ওই রকম একটা পরিস্থিতির মধ্যে আছি, যেখানে মাস আপরাইজিং হয়েছে, গণ অভ্যুত্থান হয়েছে, কিন্তু রেগুলেশনটা এখনো ঘটে নাই। রেগুলেশন যদি ঘটতো তাহলে রাষ্ট্রের নিয়ন্ত্রণ যারা রেগুলেশন করছে তাদের হাতেই থাকতো। এটা রেভলিউশনারি গভর্নমেন্টও না। এবং ছাত্রদের, আমরা যে ছাত্রদের গণ অভ্যুত্থান বলছি, ছাত্র জনতার গণ অভ্যুত্থান, ছাত্র জনতার গণ অভ্যুত্থানের রিপ্রেজেন্টেটিভ সেখানে সর্বসাকুল্যে 20 থেকে 30%। সো আমরা এটাকে বলতে পারি না যে এটা রেভলিউশনারি গভর্নমেন্ট অথবা গণ অভ্যুত্থানের সরকার। এখন আমাদের যে কাজগুলো করতে হবে, নেক্সট যে রেভলিউশন, সেই রেভলিউশনের জন্য গ্রাউন্ড তৈরি করা, এই কাজগুলো আমাদেরকেই করতে হবে, স্টুডেন্টদেরকে করতে হবে। সেটার জন্য যেই যেই রিফরমেশন ট্রান্সফরমেশনগুলো আমরা চাই, আমাদের সেটা নিয়ে আলোচনা করতে হবে। আজকে দেখেন বিভিন্ন সংস্কার কমিটি গঠন করা হচ্ছে রাষ্ট্রের পক্ষ থেকে, কিন্তু সেখানে কোনো স্টুডেন্ট রিপ্রেজেন্টেটিভ নেই। এবং সেইখানে যারা নেতৃত্ব দিচ্ছেন তারা ওল্ড জেনারেশন, তারা 71-এর জেনারেশন, 80-এর জেনারেশন। তাহলে আজকে 24-এর যে জেনারেশন, তাদের বক্তব্য তারা কিভাবে ওন করবেন? এবং এই সংস্কার কমিটিগুলোর মধ্য দিয়ে অনেকগুলো, যেমন দেখছেন যে আপনারা এই আলোচনাগুলো না করার পরিণতিতে কি হচ্ছে। ইউনূস সাহেব গত পরশুতে একটা সাক্ষাৎকারে তিনি বলছেন যে সংবিধান আমরা কি পুরোটা ফেলে দিব, নাকি কিছু কিছু জায়গায় সংস্কার করব। কিন্তু আমাদের কথা ছিল পুরো জিনিসটাকে আবার নতুনভাবে কিভাবে গঠন করা যায়। সেটা না করে এখন কেউ আলাপ দিচ্ছে অনুলিপি, পুনর্লিখন, কেউ আলাপ দিচ্ছে সংস্কার, কেউ আলাপ দিচ্ছে কিছু কিছু অনুচ্ছেদ বদলিয়ে ফেললেই হবে। কিন্তু এটা কি আমাদের স্পিরিট ছিল? কিন্তু সেটাই হইতেছে। তাহলে এই জায়গাগুলোকে আমাদের কোয়েশ্চেন করতে হবে। কিন্তু এটা না করে আমরা কি করতেছি, আমাদের ক্যাম্পাসগুলোতে আমরা নানান ধরনের অন্যান্য উৎসব নিয়ে বিজি হয়ে গেছি। যেটা মূল কাজ, যেগুলো নিয়ে আমাদের আলোচনা করা উচিত, সেটা না করে আমরা বিভিন্ন সাংস্কৃতিক প্রোগ্রাম নিয়ে ব্যস্ত আছি। আরেকটা দুঃখজনক ঘটনা হলো, সারা দেশে যেভাবে আহ, প্রথম দিকে মাইনরিটিদের উপরে হামলা হয়েছে, দেন এখন আবার মাজারের উপর হামলা হচ্ছে। এটা নিয়ে কোথাও কোনো ধরনের ডিসকাশন নেই। ছাত্রদেরকে তো এগুলো প্রতিরোধ করতে হবে। আমাদের যে বৈচিত্র্য, আমাদের সংস্কৃতির মধ্যে যে বৈচিত্র্য, সেই বৈচিত্র্যগুলো আমাদের রক্ষা করতে হবে। এটা যদি আমরা না করতে পারি, তাহলে গণঅভ্যুত্থান এবং বিপ্লবের স্পিরিট কোনোটাই রক্ষা করা যাবে না আগামী দিনে। যেটা সব থেকে গুরুত্বপূর্ণ আমাদের সংস্কৃতিতে, সেটা হলো আমি মনে করি আমাদের এই মাজারের যে অ্যাস্থেটিক এবং আর্কিটেকচারাল বিউটি, সেটা অনেক মসজিদের থেকে অনেক বেশি সুন্দর। কিন্তু আমরা সেগুলোকে এখন ধ্বংস করে দিচ্ছি। এটা কেন? এবং এই কালচারের মধ্য দিয়ে আমরা পুরো ইন্ডিয়ান, সাউথ এশিয়ান কালচারের সাথে আমরা এঙ্গেজ হইতে পারি, সেটাকে আমরা নষ্ট করে দিচ্ছি। তাছাড়া এটার কনসিকুয়েন্স শুধুমাত্র তো আমাদের নিজেদের বৈচিত্র্যের মধ্যে প্রভাব ফেলে না, এটা একই সাথে আমাদের এখনকার সময়কে প্রশ্নবিদ্ধ করে আন্তর্জাতিকভাবে, যে আমরা এখানে কি চাচ্ছি। এটা কি আরেকটা আফগানিস্তান হয়ে যাচ্ছে?
এটা কি আরেকটা সালাফাইজেশনের উদ্ভব হচ্ছে এখানে? সো এই কোয়েশ্চেনগুলো আমরা কেন ফেস করব? আমরা তো আমাদের রাষ্ট্রকে ইরান এবং আফগানিস্তান বানানোর জন্য গণ অভ্যুত্থান করিনি। আমাদের রাষ্ট্রের মধ্যে আমাদের এক এবং হচ্ছে বৈচিত্র্যতার মধ্যে যে সৌন্দর্য, আমাদের সেটাকে রক্ষা করতে হবে। এবং প্রতিটা কালচার যদি আমরা ওন করতে না পারি, আমরা এই অঞ্চলে টিকতে পারবো না। খুব স্পষ্ট এটা আমাদের বুঝতে হবে যে বেঙ্গল ওয়াজ দ্য ব্যাসিন অফ সিভিলাইজেশনস। এই বেঙ্গল ল্যান্ডে বুদ্ধিস্ট সিভিলাইজেশন তার স্ট্রং কালচারাল ইনফ্লুয়েন্স ছিল, এখানে সনাতনী কালচারের ইনফ্লুয়েন্স ছিল, সেগুলো আমাদেরকে ওন করতে হবে। এটা যদি আমরা না করতে পারি, তাহলে বেঙ্গলের যে হিস্টোরিক্যাল সিগনিফিকেন্স এটা আমরা রক্ষা করতে পারবো না। এবং বেঙ্গল ঐতিহাসিকভাবে গুরুত্ব ছিল এই কারণে, আপনারা যদি সুলতানি আমলের সময়গুলোকে দেখেন, আমাদের মধ্যে এখন এটা নিয়ে হচ্ছে অনেক কুধারণা এবং কুতর্ক জন্ম নিচ্ছে। যেমন এই হোসেন শাহর শাসনামল, সেই শাসনামলে সংস্কৃতির যে বিপ্লব ঘটছে বেঙ্গলে, এটা সর্বজন গৃহীত এবং সমাদৃত বিশ্বব্যাপী। এটার কারণ কি? কারণ হচ্ছে তখন এইখানে সাংস্কৃতিক বৈচিত্র্য রক্ষা করার জন্য তিনি নানান উদ্যোগ নিয়েছিলেন। কিন্তু আনফর্চুনেটলি ওনার এই শাসনামলকে এখন নানানভাবে ব্যাখ্যা করা হয়। মাওলানা আকরাম খাঁ ব্যাখ্যা করছিলেন 1940 সালের দিকে যে দূষিত ইসলাম। কারণ হচ্ছে ওইটা নাকি পিওর ইসলাম ছিল না। ওই হুসেন শাহ পিওর ইসলাম করেন নাই, তিনি শুদ্ধবাদী ইসলাম করেন নাই, তিনি সংস্কৃতির মধ্যে হচ্ছে অন্যান্য ইসলামী সংস্কৃতির মধ্যে অন্যান্য সংস্কৃতিকেও এঙ্গেজ করছেন। কিন্তু এটা তো প্রবলেমেটিক। কেন আমরা হিস্টোরিক্যাল ওই জায়গাগুলোকে এভাবে ব্যাখ্যা করব? এটা যদি আমরা এইভাবে শুদ্ধ সংস্কৃতি খুঁজতে চাই, শুদ্ধ সংস্কৃতি খুঁজে তো আমরা আমাদের সাংস্কৃতিক যে ঐতিহ্য সেটাকে সুরক্ষা করতে পারবো না। এবং আমরাও সর্বত্র হচ্ছে এক ধরনের বিজেপির যে ন্যারেটিভ, হিন্দুত্ববাদী ন্যারেটিভ, তাদের ন্যারেটিভের মূল স্পিরিটটা কি? স্পিরিটটা হচ্ছে ইন্ডিয়ান এই সিভিলাইজেশনের হিস্ট্রিতে শুধুমাত্র আর্যরাই এইখানকার স্থানীয়। তারা দেখবেন যে ইতিহাসবিদ রমিলা থাপার কিংবা যারা হচ্ছে ক্রিটিক করতেছিলেন যে হিস্ট্রিতে ইন্ডিয়াতে শুধুমাত্র তো ব্রিটিশরা এখানে নতুন করে আসে নাই, ইসলাম এখানে নতুন করে আসে নাই, এখানে আর্যরাও তো আসছে বহিরাগত। হিন্দুত্ববাদের ন্যারেটিভ হচ্ছে আর্যরা বহিরাগত না, আর্যরা লোকাল, আর বাকি সবাই হচ্ছে বহিরাগত। এখন আমরাও যদি এখানে এরকম কালচার তৈরি করতে চাই যে এখানে একমাত্র ইসলাম টিকবে, আর কিছু টিকবে না, আর কোনো সংস্কৃতি এবং বৈচিত্র্য টিকবে না, তাহলে বিজেপির সাথে আমাদের পার্থক্যটা কোথায়? সো আমাদেরকে এই জায়গাগুলোকে বুঝতে হবে এবং বুঝতে আমাদের বুঝে আমাদের রাজনৈতিক লড়াই অভিমুখটা তৈরি করতে হবে, যাতে আমরা আগামী দিনে যেই সমস্ত বিপদ এবং হচ্ছে ঝুঁকিগুলো আমাদের সামনে এখন ফেস করতে হচ্ছে, এটা আমরা মোকাবেলা করতে পারি। ধন্যবাদ।